নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন শক্তিপদ রাজগুরুর লেখা মানস প্রিয়ার দ্বিতীয় পর্ব। কলকাতার এই কলেজের নাম ডাক শুনেছিল বিজয় ওই দূর মফস্বল কলেজে পড়ার সময়। সেখানের পড়াপুরো শেষ করতে পারেনি বিজয়। সেকেন্ড ইয়ারেই তার বাবা মারা যান। তারপর কমাস কেটে গেছে নানা ঝামেলার মধ্যে। শেষে এসেছিল কলকাতায়, যদি এখানে পড়াটা শেষ করতে পারে। কিন্তু এবার বুঝেছে বিজয়, এখানের কোনো কলেজে ওই ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসে মাঝপথে ভর্তি হওয়া খুবই মুশকিল। এটা সে কোনো মতেই করতে পারত না। ফলে তার জীবনে পড়াশোনার ইতি ঘটে যেত, কিন্তু তা হয়নি। এই নামী কলেজে সে সহজেই ভর্তি হতে পারে ওই কর্নেল সমরজিতের জন্য। সুন্দর খেলার মাঠও রয়েছে কলেজের লাগোয়া। খেলাধুলার জন্য নাম আছে কলেজের। আর সমাজের নামি দামি অনেক লোকের ছেলেমেয়েরাই এখানে পড়ে। প্রিন্সিপাল বলেন, বিজয়, যে লোকের মারফত তুমি এই কলেজে পড়ার সুযোগ পেয়েছ, তার নাম যেন বজায় রাখতে পারো, এই চেষ্টাই করতে হবে। বিজয় পড়াশোনাতে বেশ মেধাবী ছাত্র। তার রেজাল্টও মন্দ নয়, আর খেলাধুলাতেও সে চৌকস। বিজয় বলে, আমি চেষ্টা করব স্যার। চেষ্টা করলে মানুষ সব কাজই করতে পারে, তাই চেষ্টা করতেই হবে বিজয়। কলেজের মাঠে ছেলে মেয়েদের দেখা যায়। ওদিকে ক্লাস চলছে, কর্মব্যস্ত কলেজ। দলে দলে তরুণ তরুণী প্রাণের উচ্ছলতা নিয়ে এখানে এসেছে। বিজয় স্বপ্ন দেখে সে এবার ওদেরই একজন হতে পারবে। আবার জীবন শুরু করবে সে নতুন করে, নতুন এই পরিবেশে। কর্নেল সমরজিতের এই বাড়ি, তার লাগোয়া মাঠ, এর এদিকে বেশ কয়েকটা ঘরও দেখেছে বিজয়। ওদিকেও কিছু লোকজন থাকে, তবে তারা ওদিকেই থাকে। আসা যাওয়ার পথও ওদিকে একটা রয়েছে, ওই পথই ব্যবহার করে তারা। তবে জায়গাটা সমরজিৎ বাবুরই। ওদেরই দু একজন এই বাড়ির কাজকর্ম করে, বাগানের মালির কাজও করে। আর কিছু লোক কর্নেল সাহেবের একটা ছোট কারখানাও আছে, সেইখানে কাজকর্ম করে। তারা কর্নেল সাহেবেরই কর্মী, তাই ওদের থাকার জন্য ওই ব্যবস্থাই করেছেন কর্নেল সাহেব। সোনু আর কালুও ওই কারখানায় কাজ করে, আর দুজনেই থাকে ওই শ্রমিক কলোনির একটা ঘরে। অন্যদের অনেকেই স্ত্রী ছেলে মেয়ে নিয়েই থাকে। তাদের স্ত্রীরাও আশেপাশের বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করে। স্বামী স্ত্রীর রোজগারে কোনো মতে চলে। সোনু আর কালুদের ওসব ঝামেলা নাই, তারা একদম ফ্রি রয়েছে তাদের ভাষায়। প্রাণ খুলে মদ গিলে পড়ে থাকলেও কেউ বকাঝকা করার নেই। এদেরও কোনো মেয়েকে তার জন্য ঠ্যাঙাতেও হয় না। সোনু কালু দুজনেই কারখানার কর্মী। ওই কারখানায় ডিফেন্সের সাপ্লাই দেবার জন্য কিছু মালপত্র তৈরি হয়। সোনু পুরনো কারিগর, লিকলিকে চেহারা, আর বুদ্ধিটাও খুব ধারালো। তার তুলনায় কালু একটু মাথা মোটা ধরনের। তবে সোনুর শক্তি নাই, কিন্তু বুদ্ধি আছে। আর কালুর বুদ্ধিটা কম হলেও গায়ে প্রচন্ড শক্তি আর সাহসও আছে। তাই দুজনে কারখানার কাজের পর মাঝে মাঝে মৌকা মাফিক কিছু চুরি ছিনতাইয়ের কাজও করে, তবে খুব গোপনে। খবরটা সাহেবের কানে গেলে মেরে তাড়িয়ে দেবে। খুব কড়া মেজাজের লোক ওই সাহেব। তাই ছোনু কালু খুব সাবধান হয়ে ওইসব কাজ করে। ছোনু তালা খোলার কাজটা খুব ভালো জানে, নিপুণ কারিগর সে। তালা বানাতেও জানে, তাই সব তালা খোলাও তার কাছে খুব সহজ কাজ। ছোনু তালা খুলে গৃহস্থের ঘরে ঢোকে, আলমারি খোলে সহজেই। তারপর কালু বাকি কাজটা করে। কিছু দমকা রোজগারও হয় এতে। সেদিন দুজনে যাচ্ছিল পথ দিয়ে। হঠাৎ ওই নতুন ছেলেটাকে দেখে ওর ব্যাগটা হড়কে নিয়ে কেটে পড়তে গেছিল। কিন্তু ছেলেটা যে ওইভাবে ছোনুকে ধরে ফেলবে তা ভাবেনি ওরা। তাই কালু এগিয়ে গেছিল ছোনুকে উদ্ধার করতে। আর ওই সময়ে এসে পড়েছিল কর্নেল সাহেবের গাড়িটা ওইখানে। নেহাত পাশেই সরু আঁকাবাঁকা গলিটা ছিল।
তাই মাল ফেলেই দুজনে সাহেবের নজর এড়িয়ে পালিয়ে বেঁচেছিল। ভেবেছিল ওসব চুকে বুকে গেছে, কিন্তু ওই ছেলেটাকে সাহেব যে তার বাংলোয় এনে রাখবে তা ভাবেনি ছনুরা। দুপুরে দেখে ওকে বাংলোতে। চমকে ওঠে ছনু ওকে বাংলোতে দেখে। কালুকেও খবরটা জানাতে কালু বলে, এ কেউ রিশতেদার হবে, তাই বাংলোয় এনেছে সাহেব। ছনু বলে, যদি আমাদের দেখে সব কথা বলে দেয় ও বড় সাহেবকে, এ কি হবে জানি না, সাহেব লাত মেরে ভাগিয়ে দেবে। কালুও ভাবনাতে পড়ে। সে বলে, আজকের দিনটা দেখ, তারপর একটা সমঝোতাই করতে হবে ওই নতুন বাবুর সঙ্গে। ওরা তাই বিজয়ের উপর নজর রেখেছিল। বিজয়কে কাল থেকে কলেজে বের হতে হবে। বিকেল নামছে। কর্নেল সাহেব কোনো কাজে বের হয়েছেন। বিজয় একাই মাঠের এদিক ওদিকে ঘুরছে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। গাছগাছালিতে ঘরে ফেরা পাখিদের কলরব ওঠে। এদিকটাও এখন নির্জন, দুধারে গাছ আগাছাও রয়েছে। হঠাৎ ওই আবছা অন্ধকারে সেই দুই মূর্তিকে দেখে চমকে ওঠে বিজয়। ওদের ভোলে নিষেধ। পথে ওরাই তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাতে গেছিল। বাধা দিতে ওরাও রুখে দাঁড়ায়। আজ আবার ওদের এখানে দেখে চমকে ওঠে বিজয়। কি চাই? সোনু কালুর চোখে নীরব মিনতি। এদের গলার স্বরও এখন বদলে গেছে। সোনু বলে, এক কসুর হয়ে গেছে সাব, আপনি যে কর্নেল সাহেবের রিশতেদার তা জানতাম না, না জেনে কাল আপনার মাল টানতে গেছিলাম। কালু বলে, মাফ করে দেন স্যার, বহুত গলতি হয়ে গেছে, এ কাজ আর কখনো হবে না। ঠিক আছে। বিজয় ওদের এড়াবার চেষ্টা করে, কিন্তু কালুরাও নাছোড়বান্দা। সোনু বলে, এসব কথা কর্নেল সাহেবকে বলবেন না স্যার, তাহলে আমাদের নৌকরিও যাবে, এখান থেকে তাড়িয়ে দেবেন সাবজি। কালু বলে, রুজি রুটিও চলে যাবে স্যার, এবারের মতো মাফ করে দিন স্যার, বড় সাহেবকে কিছু বলবেন না। ঠিক আছে, এসব কথা আর কেউ জানবে না। তবে এসব কাজ কেন করো? চাকরি করছো তো। মাঝে মাঝে হাত পা মিশ মিশ করে স্যার, তবে হামেশা করি না। নমস্তে সাব। ওরা চলে যায় নিশ্চিন্ত হয়ে। তখন সন্ধ্যা নামছে। দেখা যায় সাহেবের গাড়িটা ফিরছে। বিজয়ও বাড়ির দিকে ফেরে। জানে কর্নেল সাহেব ওর খোঁজ করবেন জিম যাবার আগে। বাড়ির নিচের তলায় কর্নেল সাহেব নিজের ব্যবহারের জন্য একটা ছোট জিম করেছেন। রোজ সেখানে ব্যায়াম করেন। বিজয়ের ঘরে বই নিয়ে বসেছে। কর্নেল সাহেব ঢোকেন, বলেন, কি পড়াশোনা হচ্ছে? হ্যাঁ স্যার। ওটা তো করতেই হবে, তবে ওর সঙ্গে আরেকটা কাজও করতে হবে, সেটা হলো ব্যায়াম, দৌড়, জিমেও যাবে। কাল সকালে উঠে দেখা হবে। আর হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি তো হুটহাট কাজে বের হই। না স্যার। অসুবিধা হলে বলবে। অবশ্য সব কিছুকে সহজে মানিয়ে নিতে পারাই একটা আর্ট। জীবনে অনেক বিপর্যয় ঘটে, সেসবকে প্রতিরোধ করে তবু এগিয়ে যেতে হবে। তাই নিজেকেও সেইভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, ডিনার অ্যাট 8, ঠিক 8টার সময় ডাইনিং রুমে আসবে। সবকিছু একটা ডিসিপ্লিনের মধ্যে যেতে হবে। সকাল থেকে বিজয়কে নিয়ে পড়েছেন কর্নেল সাহেব। সূর্য তখনও ওঠেনি। মাঠে কয়েক চক্কর দৌড়াতে হলো কর্নেলের সঙ্গে। কর্নেল অবশ্য খুঁড়িয়ে চলেন, হাত দৌড়াতে হয় বিজয়কে। আবার জিমে এসে এটা সেটা নিয়ে ব্যায়ামও করতে হয়। তারপর ঝুলন্ত বালির বস্তায় পাঞ্চিং করে বক্সিং প্র্যাকটিস, এসব করতে ঘন্টা দেড়েকের বেশি কেটে যায়। তারপর কলেজে যাবার জন্য তৈরি হতে হবে বিজয়কে। আজ প্রথম কলেজে যাবে। তার কাছে আছে নিজের 2-3টি পুরনো প্যান্ট, শার্টগুলোও পুরনো। শীতের দিনের পোশাক বলতেও একটা বিবর্ণ সোয়েটার আর একটা শাল। বিজয় সোয়েটার পরেই বের হবে। হঠাৎ কর্নেলকে দেখে প্রণাম করে। আজ প্রথম দিন এখানের কলেজে যাচ্ছি, তাই আপনাকে প্রণাম করলাম। কলেজে যাচ্ছ? একটু অপেক্ষা করো। উনি ভিতরে চলে গেলেন।
বিজয়ও ব্যাপারটা বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যে ঘরের ভিতর থেকে কর্নেলের ডাক শুনে ভিতরে যায় বিজয়। দেখে একটা বড় আলমারি খুলে দাঁড়িয়ে আছেন কর্নেল সাহেব। ওর ঘরে দুটো বড় সাইজের ফটো টাঙানো, তাতে টাটকা ফুলের মালা, ধূপ জ্বলছে। কর্নেল বলেন, আমার ছেলে সুজয় আর ওই আমার স্ত্রীর ছবি, ওরা আজ কেউ বেঁচে নেই। কর্নেলের গলার স্বরও কেমন ভার ভার থাকে। কর্নেল ওই আলমারি থেকে একটা প্রায় নতুন স্যুট বের করে বিজয়কে দিয়ে বলেন, সুজয়ের পুরো জামা কাপড়ই তো পরে আছে, এই স্যুটগুলো তোমাকে হয়তো ফিট করবে, একটু পরে দেখো তো, যাও পরে এসো, দেখি ফিট করে কিনা। এত দামি স্যুট! এখন আর এর দাম কি বলো, তবু তোমার কাজে লাগলে দাম কিছুটা ওসুল হবে, যাও পরে এসো। বিজয় তার ঘরে এসে স্যুটটা পরে আর অবাক হয় স্যুটটা তাকে সুন্দর ফিট করেছে দেখে। সেই সুজয়কে বিজয় কোনোদিনও দেখেনি, তবু মনে হয় কোনো অদৃশ্য বিধাতা যেন দুজনকে এক মাপে গড়ে তুলেছিলেন। কর্নেল সমর্জিত দেখছে বিজয়কে, তার চোখে ফুটে ওঠে সেই হারানো সুজয়ের ছবিটা। ওই বিজয় যেন বিজয় নয়, আসলে সুজয়। সেই নাক, মুখ, চোখ, এমনকি গলার স্বরেও একটা মিল রয়েছে। সুজয় মরেনি। আজ যেন সে আবার বিজয়ের রূপ ধরেই তার সামনে ফিরে এসেছে। কর্নেল বলেন, সুন্দর ফিট করেছে, এগুলো তুমিই ব্যবহার করো, কি হবে পড়ে আছে, তবু তোমার কাজে লাগবে। বিজয় বের হবে। কর্নেল বলে, বিজয়, সাইকেলে যেতে পারো। গ্রামের ছেলে, পাহাড় বনে পথে প্রান্তরে তার সাইকেলই ব্যবহার করত দেশে থাকার সময়। কর্নেল সমর্জিতকে নিচের তলায় নিয়ে এসে ওদিকে রাখা একটা প্রায় নতুন দামি রেসিং সাইকেল দেখিয়ে বলেন, ওটা তো পড়ে আছে, ওটা নিয়েই কলেজে যাতায়াত করো। ভিতরে ভিতরে গেলে সাইকেলে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, বাসের জন্য অপেক্ষা করতে হবে না, অনেক টাইম সেভ হবে, সাইকেলেই যাও। হ্যাঁ, সাবধানে যেও, কলকাতা শহর, সাবধানে সাইকেল চালাবে। ঠিক আছে স্যার। বিজয় নতুন স্যুট পরে দারুণ বাহারের দামি বিদেশি রেসিং সাইকেল নিয়ে বের হলো কলেজে। কর্নেল সমরজিৎ দেখছেন বিজয়কে এক দৃষ্টে। বিজয় সাইকেল নিয়ে তার দৃষ্টির বাইরে চলে গেল। আজকের দিনটা কর্নেল সমরজিতের কাছে নানাভাবে স্মরণীয় দিন। এই দিনটাতেই তার একমাত্র সন্তান সুজয় আর তার স্ত্রী মারা গেছিল, আর এই দিনে তিনি তাদের পাশেও উপস্থিত ছিলেন না। তিনি তখন দূরে কোনো মিলিটারি ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় রয়েছেন কাশ্মীরের কোনো পাহাড়ে, বরফের দেশে। পাহাড় চূড়োয় জমে আছে বরফ, সেই বরফের মধ্যে তাদের এয়ারটাইট তাঁবু। দিন রাত রুম হিটার জ্বালাতে হয়, চারদিকে তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি রাখতে হয়। মুহূর্তের অসাবধানতা ডেকে আনবে মৃত্যুকে। দেশের সীমান্তে তারা সশস্ত্র প্রহরী। পিছনে রেখে গেছিল তার স্ত্রী মনিকা আর ছেলে সুজয়কে। কর্নেল সমরজিৎ সেনের বাবা ছিলেন বালিগঞ্জের পুরনো বাসিন্দা। তিনি অনেকদিন আগে বালিগঞ্জের ওদিকে প্রায় বিঘে 3 জায়গা নিয়ে বাগান সহ একটা বাড়ি করেছিলেন। তখনও এদিকে বেশ ফাঁকা ছিল। বালিগঞ্জের অনেক সমতলে তখনও রয়েছে জলা হোগলার বন। নতুন শহর গড়ে উঠছে। সমরজিতের বাবাও ছিলেন মিলিটারিতে, চিরকাল বাইরে বাইরে থেকেছিল। রিটায়ার করার পর একটু ফাঁকা দেখেই বালিগঞ্জের ওই জায়গা নিয়ে বাড়ি করেন। তারপরে ক্রমশ আরো 2-4 জন জায়গা কিনে বাড়ি করে বসবাস শুরু করতে ওদিকেও বসত গড়ে ওঠে। সমরজিৎ তখন ছোট। ক্রমশ দিন বদলায়, সময় বসে থাকে না, সে তার নিজের গতিতেই চলে। সমরজিৎ কৃতী ছাত্র, পড়াশোনাতেও ভালো, আর খেলাধুলোতেও চৌকস। কলেজের মধ্যে সব দিক থেকেই অন্যতম সেরা ছাত্র সে। কলেজের পড়া শেষ করে বাবার কথাতেই সে মিলিটারিতে যোগ দেয়,
আর দেরাদুনে চলে যায় কমিশনড অফিসারের ট্রেনিং নিতে। তার বাবাও এতে খুশি হন। তিনি ছিলেন ইংরেজ সরকারের সেনাদলের ক্যাপ্টেন। তখনও দেশ স্বাধীন হয়নি। পরবর্তীকালে তার ছেলেকেই তিনি নিজের দেশের সৈন্যদলের অফিসার হিসেবে দেখে খুশি হন। ছোট পরিবার। তখন বালিগঞ্জের চেহারা কিছুটা বদলে গেছে কয়েক বছরের মধ্যেই। সমরজিৎ মিলিটারিতেই রয়েছেন। বাবা তাকে সংসারী করতে চান। মনিকা এলো এই সংসারের গৃহবধূ হয়ে। সুন্দরী লেখাপড়া জানা মেয়ে হয়েও মনিকা বাঙালি ঘরের আদর্শ বউ হয়ে ওঠে। সমরজিৎ তখন মিলিটারির চাকরি নিয়ে এখানে ওখানে ঘুরছে। অবশ্য তখনই ক্যাপ্টেন হয়ে গেছে। একজন সৎ, সাহসী, নিষ্ঠাবান অফিসার। আরও উপরে উঠবে সে। তার জন্য সরকারি কোয়ার্টার, অন্য সুবিধাও রয়েছে। অন্য অনেক অফিসার সপরিবারে থাকেন, কিন্তু মনিকা কলকাতায় বৃদ্ধ শ্বশুরমশাইকে একলা ফেলে রেখে বাইরে যেতে চায়নি। সে কলকাতাতেই রয়ে গেছে। তখন সুজয় হয়েছে মাত্র। মনিকা বলে, ছোট বাচ্চাকে নিয়ে ওই মরুভূমিতে থাকতে পারবো না, তাছাড়া বাবা একা পড়ে থাকবেন। কথাটা সমরজিৎ মেনে নেয়। তাই মনিকা কলকাতার বাড়িতেই রয়ে যায়। সুজয়ের পড়াশোনাও শুরু হয় কলকাতাতে। সমরজিতের বাবার বয়স হয়েছে। সুজয় তখন ছোট, সমরও বাইরে। বাইরের কাজের লোক অবশ্য রয়েছে, তবে মনিকা সেই ডাক্তারের ওখানে ওষুধ কেনার ব্যাপারে, সংসারের নানা কাজে ছোটাছুটি করে এখানে ওখানে। সংসারের সব দায় দায়িত্বই সে ঘাড়ে তুলে নিয়েছে। তখন বালিগঞ্জের ওদিকে ফ্ল্যাট বাড়ির ব্যবসাও শুরু হয়েছে। ওই ফ্ল্যাট কালচার ভারতবর্ষে প্রথম গড়ে ওঠে বিদেশের অনুকরণে বোম্বাই শহরে। কলকাতার মানুষ ফ্ল্যাট বিক্রির কথা প্রথমে ভাবতেও পারেনি। জায়গার চাহিদাও ছিল কম। নিজের নিজের বাড়ির মালিকরাই বাড়িতে থাকত, 2-4খানা ঘর ভাড়া দিত। ক্রমশ কলকাতাতেও জনসংখ্যা বাড়তে থাকে, জায়গাও সীমিত হয়ে পড়ে। ফলে একটা জায়গাতেই 5তলা বাড়ি তুলে পায়রার খোপের মতো ফ্ল্যাট তৈরি হতে থাকলো। আর সেসব ফ্ল্যাটও বিক্রি হয়ে গেল রাতারাতি। সেই সঙ্গে মালিকও মোটা টাকায় লাভ করলো অনায়াসে। এত সহজে লাখ লাখ টাকা কামাবার ধান্দাটা বুঝে ফেলতেই এবার বহু লোকেই এই জমি বাড়ি কিনে তাতে 8-10 তলা বাড়ি বানিয়ে লাখ লাখ টাকা কামাবার পথই নিল। তারাই এবার সন্ধান করতে লাগলো জায়গা বা পুরনো বাড়ি। সেই সব জায়গা চড়া দামে কিনে ফ্ল্যাট উঠতে শুরু হয়েছে। হাওয়ায় উঠছে লাখ লাখ টাকা। ব্রজকিশোর এতদিন টুকটাক নানা ধান্দা করেছে। কখনো সাপ্লাইয়ের কাজ, কখনো ঠিকাদারি, কখনো জমি বাড়ির দালালি করেছে। তবু ভাগ্যের চাকাটাকে ফেরাতে পারেন। অবশ্য তার জন্য ব্রজকিশোরের স্বভাবটাই দায়ী। লোকটা লোভী আর ফন্দিবাজ। মাল ঠিক মতো না দিয়েই সে অফিস থেকে বাবুদের ঘুষ দিয়ে পুরো টাকার বিল বের করে নিত। ঠিকাদারির কাজেও যথাসাধ্য ফাঁকি দিয়েই টাকা আদায় করত অফিসারদের খুশি করে। কাজের থেকে অকাজের দিকেই তার বেশি নজর ছিল। ব্রজকিশোরের দাদা নন্দকিশোর ছিল ঠিক তার ভাইয়ের বিপরীত মেরুল্য। নন্দবাবু ছিলেন সৎ, কর্মঠ, নিজে ইঞ্জিনিয়ার। নিজের চেষ্টায় আরেক বাল্যবন্ধু সেই নরনারায়ণ বাবুর সহযোগিতায় সে নিজের কারখানা গড়ে তোলে। তার ওখানেই কাজ করত ব্রজকিশোরও। কিন্তু ব্রজকিশোরের রক্তে রয়েছে চুরি, অন্যায় কাজ করার প্রতি বেশি টান। ফলে দাদার ফার্মেও সে নানা 2 নম্বরি কাজ শুরু করে। এমনকি মাল তৈরির ব্যাপারেও ঠিকমতো মানের কাঁচামাল ব্যবহার না করে সস্তার কাঁচামাল ব্যবহার করে মাল তৈরির খরচা থেকে সেই টাকা মারতে থাকে। ফলে নানা পার্টির কাছ থেকে অভিযোগও আসতে শুরু হয়। এবার নন্দবাবু নিজেই তদন্ত শুরু করেন এইসব গুরুতর অভিযোগে। নন্দকিশোর বুঝতে পারে এবার ব্রজকিশোরের খেলা, কিন্তু কোনো প্রমাণই রাখেনি ব্রজ। চতুর লোক সে, সাবধানে সব কাজ করে, তাই হাতে নাতে ধরা পড়ে না। অবশ্য নন্দবাবুও ব্যাপারটা বুঝে এবার ব্রজকিশোরকেই কারখানা থেকে সরিয়ে দেন। ব্রজকিশোর অবশ্য এর মধ্যে বেশ কিছু টাকা হাতে এনেছে।
আর তার নানা অপকর্মের ব্যাপারেও বেশ কিছু 2 নম্বরী লোকদের হাতে এনেছে। অন্ধকার পথে যারা কাজ করে তারা জানে অন্ধকারের জীবদের হাতে রাখতেই হবে, কারণ লোকদের চমকে ধমকেই তাদের কাজ উদ্ধার করতে হয়। ব্রজকিশোরের সন্ধানী চোখে পড়ে এই বাড়ি তৈরির কাজটা। অবশ্য ব্রজকিশোর নন্দকিশোরের কারখানা থেকে বিতাড়িত হলেও প্রকাশ্যে দাদা বা তার পরিবারের সঙ্গে কোনো অশান্তি করেনি। দাদা যে তাকে তাড়িয়ে দিয়েছে এই কথাটাও মনে রাখেনি সে, বরং অন্য ব্যবসা করলে ও আলাদা থাকলেও ব্রজকিশোর দাদার বাড়িতে আসে। বৌদিকেও বলে, দাদা কারখানা নিয়ে থাকুন, আমি এবার বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসাতে নেমেছি, দাদাও সাহায্য করেছে, এই ব্যবসাতে ভালো আমদানি হলে 2 ভাইয়ে এতেও নামবে। নন্দবাবুর স্ত্রী গ্রামের মেয়ে, সে ব্যবসার মারপাঁচ বোঝে না, সংসার আর তাদের একমাত্র মেয়েকে নিয়েই থাকে। প্রিয়া স্কুলে পড়ছে। ব্রজকিশোর তাকেও আদর করে বাড়িতে এলে। ব্রজকিশোর খুবই সাবধানী আর চতুর, দাদার এই অপমানটা সে ভোলেনি। মনের অতলেই চেপে রেখে হাসি মুখে এ বাড়িতে আসে। নিজেই নয়, ব্রজ তার স্ত্রী ললিতাকেও বলে, ও বাড়িতে যাতায়াত করবে, বৌদি প্রিয়াদের সঙ্গে মেলামেশাও রাখবে। ললিতা অবশ্য ব্রজের মতো এত ভাবনা চিন্তা করে পথ চলে না। সে বলে, বড়লোক দাদা বৌদির পিছনে আর কেন, কারখানা থেকে তো তাড়িয়ে দিয়েছে তোমাকে, আর কিসের সম্পর্ক? এর জন্যই মেয়েদের 11 হাত কাপড়েও কাছা দিতে জোটে না। আরে ওরা না হয় জবাব দিয়েছে, আমাকে তো জবাব দিতে হবে, তার জন্য ওত পেতে আছি। ও তুমি বুঝবে না, তাই বলছি তুমি যাবে, যাতায়াত রাখবে, আখেরে কাজে দেবে। ব্রজকিশোর এবার নিজেই বিল্ডিং তৈরির ব্যবসাতে নেমেছে। এর মধ্যে কোনো এক বৃদ্ধের জমিও হাতিয়েছে তাকে জোর করে সরিয়ে দিয়ে। আরো দেখা যায় এর কিছুদিন পর সেই ভদ্রলোকও মারা যান। অবশ্য তার সৎকার করে ব্রজই, আর শ্রাদ্ধও করে ঘটা করে, আর সেই ওই জমির মালিক হয়ে যায়। অনেকে এই নিয়ে অনেক কথা বলে, ব্রজ এসব কথা গায়ে মাখে না। সে এর মধ্যে আরো 2খানা বাড়ির কাজ শুরু করেছে, নিজের গাড়িও করেছে। মনিকার শ্বশুর মশাই খুবই অসুস্থ হয়ে পড়ে। অসহায় মনিকা, ভর দুপুরে ডাক্তারের কাছে যেতে হবে। পাশের জমিতে তখন ব্রজবাবুর বিল্ডিং তৈরি হচ্ছে। ব্রজই এগিয়ে আসে, তার ড্রাইভারকে বলে, বৌদিকে ডাক্তারের কাছে নিয়ে যা। মনিকাও এ সময় ব্রজকে এগিয়ে আসতে দেখে তার সাহায্য নেয়। ব্রজকিশোরও এবার মনিকার শ্বশুরের জন্য সব কিছু করে, তাকে দামি নার্সিং হোমে নিয়ে যায়। ভূপালের সমরজিৎকে ফোন করে বাবার খবর দেয়। সমরজিৎ এসে পড়ে, কিন্তু তিনি এসে আর বাবাকে দেখতে পান না। সেই দিন সকালেই তার বাবা মারা গেছেন। ব্রজকিশোরী সব ব্যবস্থা করে। সমর কলকাতায় থাকে না, একা মনিকা কি করে? এই সময় ব্রজই সমরের পাশে দাঁড়িয়ে সব কাজকর্ম করে। সমরজিৎ কৃতজ্ঞ। কটা দিন যেন ঝড়ের মধ্যে কেটে যায়। সমরজিৎ বুঝতে পারে না যে তার ছুটি শেষ হয়ে আসছে। তাকে ভোপালে ফিরতে হবে তার সদর দপ্তরে। এতদিন তবু বাবা ছিলেন বটবৃক্ষের মতো, বাড়িতে তবু একজন অভিভাবক ছিলেন, এবার তিনিও নেই। এখন কলকাতার এত বড় বাড়িতে থাকতে হবে মনিকা সুজয়কে নিয়ে। ব্রজকিশোর এর মধ্যে অনেক কাছে এসে গেছে, এখন সে এদের পরিবারের বন্ধুই। ব্রজের স্ত্রী ললিতাও আসে মনিকার কাছে, সুজয়কেও সে চেনে। মনিকাই বলে সমরকে, আমি এই বাড়িতে দিব্যি থাকবো কাজের লোক বনমালী আর ভুবনের মাকে নিয়ে, আর ললিতা দি ব্রজদাও আছেন, কোনো অসুবিধা হবে না। সুজয়ের পড়াশোনার অসুবিধা হবে ওখানে গেলে, কটা বছর কোনোভাবে কেটে যাবে। ব্রজও বলে, সেই ভালো সমরবাবু, বৌদি এখানেই থাকুন, আমরা তো রয়েছি, কোনো অসুবিধা হবে না। সমর বলে, ব্রজদা বৌদি, আপনাদের ভরসাতেই মনিকাকে রেখে গেলাম। ব্রজবাবু অভয় দেয়, ওদের জন্য ভাববেন না। সমর ফিরে যায় ভূপালে। এখন দেশের অবস্থাও বদলেছে।
এতদিন ধরে ভারতবর্ষ স্বাধীন হবার পর 2-1টা যুদ্ধই হয়েছে মাত্র, তাও পাকিস্তানের সঙ্গে। সেই সব যুদ্ধও তেমন ভয়াবহ রূপ নেয়নি। ব্রজকিশোরের মুখে এক আর মনের মধ্যে অন্য কিছু, সেটা সে সাবধানে চেপে রাখতে পারে। এতদিন ধরে ব্রজ তার মনের অতলের সেই লোভটাকে চেপে রেখেছে। তার নজর ছিল সমরবাবুর ওই বড় রাস্তার উপর প্রায় 4 বিঘে জমি বাড়ির ওপর। ওই জমির দাম কোটি টাকার ওপরে, আর ওখানে একটা মার্কেট হাউজিং কমপ্লেক্স করতে পারলে প্রায় 10-12 কোটি টাকার কাজ হবে। ওটা জমি বাড়িই নয়, ব্রজবাবুর কাছে ওটা সোনার খনি। তাই এবার ব্রজকিশোরও ধীরে ধীরে মাথা তুলেছে, তবে সাবধানে। সমরজিৎ ছোটবেলা থেকেই বাইরে মানুষ হয়েছে, তারপরে চলে গেছে মিলিটারিতে। সে বিষয় আশয়ের কিছুই বোঝে না। সমরের বাবা বাড়ির দলিলপত্র, অন্য সব কাগজপত্র এখানেই রাখতেন। এবার বাবা মারা যাবার পর ব্রজই বলে সমরকে, সমরবাবু, বাবা তো গেলেন, এখন থেকে বিষয় আশয়, বাড়ি এসব কর্পোরেশন অফিসে মিউটেশন করিয়ে নিজের নামেই করে নিন। আপনি তো বাইরে বাইরে থাকেন, বৌদিকে বলে যান। সমরও ব্রজকে বিশ্বাস করে। সে বলে, মনিকা, ব্রজদার সঙ্গে কাগজপত্র নিয়ে কর্পোরেশন অফিসে গিয়ে ওসব আমাদের নামে মিউটেশন করিয়ে নিও। ব্রজ বলে, ট্যাক্স বিলও করিয়ে দেব আপনাদের নামে, কিছু কাগজপত্র এনে দেবো, সই করে দেবেন, বাকি কাজ আমি বৌদিকে নিয়ে গিয়ে করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। কর্পোরেশনে আমার চেনা জানা লোকজনও আছে। সমর বলে, তাই করো। সমর চলে গেছে। এবার ব্রজই নিজে উদ্যোগী হয়ে মনিকাকে নিয়ে যায় কর্পোরেশন অফিসে। ব্রজের লোকজন সেখানে ফিট করাই আছে, কারণ বিল্ডিং তৈরির ব্যবসাতে নানা কিছু বেআইনি কাজই করে তারা পয়সার বিনিময়। ব্রজকিশোর সেই চক্রের একজন। তারা জানে কিছু পয়সার বিনিময়ে এখানে অনেক অসম্ভবকেই সম্ভব করা যায়। ব্রজ বলে, বৌদি, কাগজপত্রগুলো ওদের অফিসে রেখে যান, 7 দিনের মধ্যেই আমি সব ঠিকঠাক করিয়ে নিয়ে যাব। হ্যাঁ, ওদের কিছু টাকা দিতে হবে। কেরানি ভদ্রলোকও বেশ বিনীতভাবে বলে, আমরা কিছু পেয়ে থাকি, অর্থাৎ এটা যেন ওদের ন্যায্য পাওনা। মনিকা ব্রজের দিকে চাইল। ব্রজ বলে, এরা তো অনেক টাকাই নেন, তবে আমার চেনা জানা, আপাতত 1000-5 টাকা দিন, কাজ হয়ে গেলে আরো কিছু দেবেন। মনিকা টাকাটা বেরও করে দেয় সেই ভদ্রলোককে। ভদ্রলোক টাকাটা নিয়ে ড্রয়ারে চালান করে অভয় দেয়, 7 দিনের মধ্যে সব হয়ে যাবে, কাগজপত্র ফেরত নিয়ে যাবেন, নমস্কার। 5000 টাকার দামি একটা নমস্কার ছুড়ে দেয় ভদ্রলোক মনিকার দিকে। এরপরই শুরু হলো ব্রজকিশোরের খেলা। কদিন আর দেখাই নেই তার। পাশের বাড়ির কাজও শেষ হয়ে গেছে এর মধ্যে। সেই ফাঁকা জায়গাতে উঠেছে 3খানা বড় বড় 7 তলার ম্যানশন। সেখানে গড়ে উঠেছে অনেক ফ্ল্যাট বাড়ি। সেই সব ফ্ল্যাটে লোকজনও এসে গেছে। শান্ত সবুজের কোনো চিহ্নই আর নেই। সেখানে মারোয়ারি, গুজরাটি, সিন্ধি, পাঞ্জাবি, বাঙালি নানা প্রদেশের লোকজন এসে বাসা বেঁধেছে। নানা ধরনের গাড়িও পার্ক করা থাকে। গেটে সেন্ট্রিও রয়েছে। কর্মব্যস্ত একটা কলোনি। এখানে কেউ কাউকে চেনে না। ব্রজকিশোরের অফিসও আর নেই। এখন সেটা হচ্ছে এই হাউজিং এস্টেটের অফিস। মনিকাও দেখে ব্রজকিশোরের যাওয়া আসা কিছুটা কমেছে। মাঝে মধ্যে আসে। মনিকা বলে, ব্রজদা, কাগজপত্রগুলো অফিসে রয়েছে, ওরা এখনো কিছু করেনি, ওসব তো করাতে হবে, টাকাও দিয়ে এলাম। ওদের ওই কাজ 18 মাসে বছর। ভাববেন না বৌদি, আমি কালই অফিসে গিয়ে দেখছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই ব্যবস্থাও করছি। সমরদার খবর পেলেন? হ্যাঁ, ও লিখেছে হয়তো ওকে এবার কাশ্মীরেই যেতে হবে। কি সব কাণ্ড ঘটছে সেখানে। ব্রজ জানে সেই খবর। ক্রমশ কাশ্মীরকে নিয়ে এবার পাকিস্তান জল ঘোলা করতে শুরু করেছে। প্রকাশ্য যুদ্ধে সেবার নিদারুণভাবে হেরে গেছে পাকিস্তান।
পূর্ব পাকিস্তানে ভারতীয় সৈন্যের কাছে তাদের আত্মসমর্পণ করতে হয়েছিল। তারপর পূর্ব পাকিস্তানও হারাতে হলো পাকিস্তানকে। সেখানে জন্ম নিল নতুন এক রাষ্ট্র। পাকিস্তানি অপমানের বদলা নেবার জন্যই কাশ্মীর নিয়ে মেতে উঠেছে। সেখানে চলছে ছায়াযুদ্ধ। পাকিস্তানি মদতে সেখানে পাকিস্তান থেকেই ঢুকছে জঙ্গির দল, হানাদারের দল, মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে কাশ্মীরে। এবার ভারতীয় সেনাবাহিনীকেও সেখানে জঙ্গি দমনে মোতায়েন করা হয়েছে। তবু জঙ্গিরা আক্রমণ চালাচ্ছে গোপনে, ক্ষয়ক্ষতিও হচ্ছে। ব্রজ খবরটা শুনে মনে মনে খুশি হয়। জঙ্গিদের আক্রমণে অনেকেই প্রাণ হারাচ্ছে সেখানে। সমর যদি মারা যায় তাহলে 16 কলা পূর্ণ হয়। ব্রজের পক্ষে সোনার খনি দখল করে নেবার সুবিধা হবে, কারণ তখন বাধা দেবার মতো বিশেষ কেউ থাকবে না। মনিকা আর নাবালক সুজয়কে ব্রজকিশোর দরকার মতো ব্যবস্থা করেই দেবে। মনিকাও বিপদে পড়েছে। ব্রজকিশোরও কদিন আসেনি। মনিকা এবার নিজেই যায় পাশের ওই সমস্ত ব্যস্ত কমপ্লেক্সে ব্রজের সন্ধানে। সেখানে হয়তো ব্রজবাবুকে পাওয়া যাবে, কিন্তু সেখানের লোকজন বলে তারা তো সব ফ্ল্যাট বিক্রি করে চলে গেছেন, অন্য কোথাও কাজ করছেন, জানি না, ব্রজবাবু আর এখানেও আসেন না। মনিকা এবার প্রমাদ কোণে। সব কাগজপত্র ওর হাতে। অফিসেও গেছিল মনিকা। সেখানে গিয়ে শোনে যে ব্রজবাবুই কাগজপত্র সব নিয়ে চলে গেছেন। আর নাকি মিউটেশনও হয়ে গেছে, তবে অন্য নামে। সেখানে সমরজিৎ মনিকার নামও নেই। নতুন ভদ্রলোক খাতা খুলে দেখাতে মনিকা চমকে ওঠে। তাহলে কি হবে এখন? কাগজপত্র থাকলে কোর্টে যান, এখন জল তো অন্যদিকে গড়াচ্ছে। অর্থাৎ বিপদেই পড়েছে মনিকা। সুজয় তখন মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে। সেও কাগজপত্রের কিছুই বোঝে না। সমরজিৎ কাশ্মীরে গিয়ে ক্যাম্পে আছে। সেখান থেকে চিঠিও আসে মাঝে মাঝে, ফোনেও কথা হয়। সেই ফোনে কথা বলার সময়ও মনিকা পাহাড়ে পাহাড়ে ধ্বনি প্রতিধ্বনি, তোলা কামানের আওয়াজ শুনে বুঝেছে সমর কোনো সীমান্ত ঘেঁষা জায়গাতেই রয়েছে তাঁবুতে। সেখান থেকে পাক সৈনিকদের ছোঁড়া গোলার আওয়াজও আসে ফোনে। ভারতীয় সৈন্যরাও এদিক থেকে গোলাগুলি ছুটছে। মনিকা এই অবস্থায় সমরকেও এত বড় বিপদের কথা জানাতে পারেনি। নিজেই চেষ্টা করছে যেভাবে হোক যদি ব্রজের খবর পায়, সেই সব কাগজপত্র উদ্ধার করতে পারে। কিন্তু ব্রজের কোনো খবরই নেই, দেখাও নেই। মনিকার এক প্রতিবেশী মিস্টার রায় সব শুনে বলেন, লোকটার নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। মিসেস সেন, আপনি থানাতেই খবর দিন। সমরবাবু মিলিটারির পদস্থ অফিসার, তিনি এখন সীমান্তে রয়েছেন। আপনার এই বিপদে পুলিশ সাহায্য নিশ্চয়ই করবে। তারা ব্রজবাবুকে খুঁজে বের করবেই। আপনি থানাতেই যান। মনিকা সেই মতো থানাতেই যায়। থানার একজন অফিসারকে মনিকার সমস্ত ঘটনা জানায়। অফিসারও তাকে বসিয়ে সমস্ত ঘটনা শোনে। কিন্তু ব্রজকিশোরবাবুর নাম শুনে কেমন যেন একটু ফিউজ হয়ে যান। ওই নাম শোনার পর আগেকার সেই সেবা করার উৎসাহে বেশ ভাটাই পড়ে গেছে। ভদ্রলোক বলেন, তিনি যে আপনার কাগজপত্র নিয়েছেন তার কোনো প্রমাণ আছে? মনিকা অবাক হয় ওর কথায়। সে বলে, কেউ অসৎ উদ্দেশ্যে কিছু নিলে তার কোনো প্রমাণ রেখে যাবে না। আমি তাকে দিয়েছি ওসব কাগজপত্র বিশ্বাস করে। কর্পোরেশন অফিসেও নিয়ে গেছিলেন আমায়, তারপর ওসব ফেরত দিচ্ছেন না, দেখাও করছেন না। আমি একজন অসহায় মহিলা, স্বামীও ফ্রন্টে রয়েছেন। আশা করি পুলিশ একজন দেশসেবক পদস্থ সৈন্যের জন্য ন্যায় বিচার করবেন। নিশ্চয়ই, এ তো আমাদের কর্তব্য। ঠিক আছে, আমরা কেস লিখছি, তদন্তও করব। আপনি কদিন পর খবর নেবেন। আর আপনার ফোন নাম্বার তো দরখাস্তেই রয়েছে। এর মধ্যে আমরা কোনো খবর পেলে আপনাকে জানাবো। অনেক ধন্যবাদ। একটু চেষ্টা করুন যাতে ওই লোকটা আমাদের কোনো ক্ষতি না করতে পারে। শিওর, আমরা নিশ্চয়ই চেষ্টা করব ম্যাডাম। নমস্কার। অফিসার মনিকাকে অনেক আশা ভরসার কথা শুনিয়েই বিদায় করে ফোন তোলে ব্যাপারটা ব্রজবাবুকে জানাবার জন্য। তিনিও ব্রজবাবুর কাছে নানাভাবে কৃতজ্ঞ।
ব্রজবাবু এখন অন্যদিকে 2-3টে বিল্ডিংয়ের কাজ নিয়ে ব্যস্ত, তবু তাকে সাবধান করতেই হবে। তাই সরকারি ফোন থেকেই ব্রজবাবুকে খবরটা জানিয়ে দেয় সেই ভদ্রলোক। মনিকা সেদিন সকালে বাড়িতে রয়েছে, সুজয় স্কুলে। হঠাৎ বেলটা বেজে ওঠে কর্কশ স্বরে। মনিকা কাজের মেয়েটাকে বলে, কে দেখতো, এ সময় আবার কে এলো? কাজের মেয়ে দরজাটা খুলতেই ঢুকেছে ব্রজকিশোর। কমাসেই ওর দেহে মেয়েদের সঞ্চার হয়েছে, পরনের সুটটাও দামি। মনিকা ভাবতেও পারেনি যে ব্রজ এসে হাজির হবে, হয়তো থানা থেকেই তাকে খবর দিয়েছে। ব্রজ অবশ্য থানা পুলিশের কথা কিছুই বলে না, বলে, এদিকে যাচ্ছিলাম, ভাবলাম বৌদির খবর নিয়ে যাই। বৌদি, এই জায়গাটা নিয়ে অফিসে অনেক গোলমাল বের হয়েছে। মানে আপনার শ্বশুর মশাই যাদের কাছ থেকে জায়গাটা কিনেছিলেন তারা 2 ভাই। ছোট ভাইয়ের ছেলেটা বলছে যে বাবা ওই জায়গা বিক্রি করেননি, ওই জায়গায় তাদের অংশ রয়েছে, ওরাও ওই জায়গার অর্ধেকের মালিক। সে কি, এতদিন তারা কোনো কিছু বলেনি, হঠাৎ আজ বলছে এসব কথা? এতদিন তো জায়গা জমির দাম ছিল না, এখন লাখ লাখ টাকা দাম। তাই বলছি বাড়িটা বিক্রি করে দিন। উনি তো এখন ফ্রন্টে, এখন উনি আসতেও পারবেন কিনা জানি না। উনি না এলে কিছু করাও যাবে না, উনি না ফেরা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ম্যাডাম, ওই আগেকার পার্টিও ঝামেলা শুরু করবে, তাই বলছি আপনি এটা লিখে দিন, পরে আমি সব সামলে নেব। আপনিও লাখ 2 টাকা পাবেন, আর একটা ফ্ল্যাটও দেবে টালিগঞ্জের দিকে। আপনার জন্যই বলছি, আমি কাল তৈরি হয়ে আসব। মনিকা চুপ করে থাকে। ব্রজকিশোর যেন তাকে একটু শাসিয়েই চলে গেল। মনিকা সেই দিনই ফোন করে সমরকে। সহজে ফোনও পাওয়া যায় না, খুব ব্যস্ত লাইন, তবু চেষ্টা করে ধরে সমরকে। রাতের নীরবতা ভঙ্গ করে সেই দূর থেকে বোম ফাটার শব্দ প্রতিধ্বনি তোলে। সমর তখন গোলায় বর্ষণের মাঝে জওয়ানদের পরিচালনা করছে, ওদিকে ফায়ারিং চলছে। গোলার শব্দে আকাশ বাতাস কেঁপে ওঠে। রাতের অন্ধকারে বাতাসে গোলা ফাটছে, শত্রুরা এগিয়ে আসার চেষ্টা করছে, এরাও ওদের প্রতিহত করে এগিয়ে চলেছে। মনিকার কণ্ঠস্বর ভেসে আসে, ওই ব্রজকিশোর বাবুই আমাদের বাড়ি জমি সব দখল করতে চায়, শাসানিও দিচ্ছে। সমর বলে, ভয় পাবে না, বাড়িও ছাড়বে না, থানাতেই যাও। আমিও খবর দিচ্ছি কলকাতা পুলিশ কমিশনারকে, একটা ব্যবস্থা হবেই। কিছুদিন আটকে রাখো, যুদ্ধ শেষ হলেই কলকাতায় ফিরব, কোনো ভয় নেই। ব্রজকিশোর কিছুই করতে পারবে না। কিন্তু ব্রজকিশোর তখন কলকাতার বুকে কিছুটা পা রেখেছে তার টাকার জোরে, আর সমাজের একটা শ্রেণী তখন জমিবাড়ির দখল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের হাতে টাকা লোকবলেরও অভাব নেই, প্রশাসনকেও টাকার জোরে কিনে নিয়েছে ব্রজকিশোর ও তার মদতদারের দল। থানা পুলিশও এখন ওই শ্রেণীর কাছ থেকে নিয়মিত মাসারা পায়, তার পরিমাণও অনেক, তাই তারাও এখন নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। ব্রজকিশোরও এর মধ্যে সরকারি দপ্তর থেকে খবর নিয়েছে যে সমরের বাবা ওই জমিবাড়ি মনিকার নামে উইল করে গেছে, অর্থাৎ মনিকাকে হাতে আনলেই ওই সোনার খনিক মালিক সে হতে পারবে। সমরজিৎকে তার দরকার নেই, মনিকাকে যেভাবে হোক চাপ দিয়ে সই করাতে পারলে এখানে তার 10 কোটি টাকার প্রজেক্টের কাজ শুরু করতে পারবে। তাই সব আটঘাট বেঁধেই এগোতে চায় ব্রজকিশোর। মনিকাও থানাতে এসেছে। অবশ্য থানা অফিসার এর আগেই ব্রজকিশোরের কাছে সব শুনে তার কর্তব্য স্থির করে ফেলেছে। ব্রজকিশোরকে বলে, অফিসার, আমি যেভাবে হোক ঝুলিয়ে রাখবো, কিন্তু ব্রজবাবু ওনার স্বামী যদি ফ্রন্ট থেকে উপরওয়ালাদের জানান, হয়তো কড়া স্টেপই নিতে হবে। ব্রজ বুঝেছে ব্যাপারটা, সে বলে, যুদ্ধ করছে বলে আমাদের মাথা কেটে নিয়েছে নাকি? আরে বাবা, ও না হয় পাহাড়ে পর্বতে লড়ছে, আর আমরাও তো এখানেই লড়াই করে 2 পয়সা কামাচ্ছি। ওদের বেলাতেই যত আইন, আমরা কি বানের জলে ভেসে এসেছি? অফিসার বলে, তাই বলছি, বেশি জানাজানি হবার আগেই কোনো মতে চাপ দিয়ে সইটা করিয়ে নিন, না হলে ঝামেলা বাড়বে।
দেখছি, তবে আপনি একটু ঝুলিয়ে রাখুন। অবশ্য ঠিক মতো কাজ হলে আপনাকেও খুশি করে দেব। অফিসার বলে, একটা 2 রুম ফ্ল্যাট খুঁজছি আমার সম্বন্ধীর জন্য। হয়ে যাবে, আমাকে একটু মদত দিন, ও সব হয়ে যাবে। অফিসারও খুশি হয়। পরদিনই আসে মনিকা থানাতে। নিজেই একটা কমপ্লেন লিখে এনেছে। ওই বাড়ি বিক্রির জন্য তাকে বেআইনিভাবে চাপ দেয়া হচ্ছে। তার স্বামী এখন কার্গিল ফ্রন্টে। অসহায়া মনিকা দেবী তাই পুলিশের সাহায্য চায়। থানা অফিসার দরখাস্তটা দেখে বলেন, আপনার দরখাস্ত মতো আমরা তদন্ত শুরু করছি ম্যাডাম, এ খুবই অন্যায়। তাই করুন, দেশে কি আইন কানুন নেই? নিশ্চয়ই আছে, আপনি ভয় পাবেন না। আমরা ব্রজবাবুকে থানায় ডেকে এনে বলছি এসব কাজ যেন না করেন। সুজয় স্কুলের থেকে বিকেলেই বাড়ি ফেরে অন্যদিন। আজ বিকেল বেরিয়ে সন্ধ্যা নেমে গেল। সুজয় তখনও ফেরেনি। সন্ধ্যা হয়ে যায়, সুজয়ের দেখাই নেই। এবার ভাবনায় পড়ে মনিকা। স্কুলেও ফোন করে, হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসে আটকে পড়েছে। কিন্তু স্কুল থেকে জানায় একজন কর্মী যে স্কুলে আর কেউ নেই, সবাই চলে গেছে, সুজয়ও নেই। মনিকা এবার তার পরিচিত 2-1জনের বাড়িতেও ফোন করে, কিন্তু সেখানেও কোথাও যায়নি। তারাও সুজয়ের কোনো খবর দিতে পারে না। মনিকার এবার ভয় হয়। কাগজেও দেখেছে সে অপহরণের নানা ঘটনা ঘটছে শহরে। তেমনি কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা কে জানে। প্রতিবেশী এক ভদ্রলোকই ওকে নিয়ে থানায় আসে। সেই অফিসার তখন ডিউটিতে নেই, রয়েছেন অন্য একজন। মনিকা তাকেই সব ঘটনা বলতে তিনি মিসিং ডায়েরি করে নিয়ে বলেন, আমরাও খোঁজ খবর করছি, আর আপনিও আপনার চেনা জায়গাতে খোঁজ করুন। যদি কোনো খবর পান জানাবেন। মনিকা বাড়ি ফিরে চিন্তিত মনে। বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই বেল বেজে ওঠে। মনিকার বুক কেঁপে ওঠে। কে জানে, হয়তো সুজয় ফিরেছে। সে গিয়ে ব্যস্ত হয়ে দরজা খোলে। দেখা যায় ব্রজকিশোরকে। সেও চিন্তিত কণ্ঠে বলে, শুনলাম সুজয়কে পাওয়া যাচ্ছে না বিকেল থেকে। মনিকা ব্রজবাবুকে দেখে যেন ভরসা পায়। তবু চেনা চেনা লোক, খবর পেয়ে ছুটে এসেছে তার বিপদের সময়। মনিকা বলে, বিকেলে স্কুল থেকে সোজা বাড়ি ফিরে আসে, আজ আসেনি। খোঁজ খবর করেছেন কোনো বন্ধু? মনে হয় এখন তো বড় হয়েছে, কোনো বান্ধবীর সঙ্গে কোথাও যায়নি তো? কোথাও গেলে বাড়িতে বলে যায়, আজ কিছু বলেও যায়নি। ভাবনার কথা, যা দিনকাল পড়েছে। থানাতেও ডায়েরি করেছি। ওরা কি করবে? আমার চেনা জানা এক পুলিশ অফিসার আছে, তার কাছেই চলো। কর্তাদের চাপ না থাকলে এরা কিছুই করবে না। ওখান থেকে ফোন করতে পারলে থানাও নড়ে চড়ে বসবে। তখন রাত প্রায় 9টা বাজে। মনিকার তখন মনে সুজয়ের চিন্তা। কোথায় গেল ছেলেটা? বাবাও নেই, সব দায় দায়িত্ব তারই উপর। নিজের কথা ভাবার সময় তার নেই। মনিকা বলে, তিনি কিছু করতে পারবেন? নিশ্চয়ই, আমার খুব চেনা জানা। আমি বললে না করতে পারবেন না, একটা ব্যবস্থা হবে। মনিকাও বাড়ির দরজা বন্ধ করে ব্রজকিশোরের গাড়িতে এসে উঠল। গাড়িটা রাতের আলো ঝলমল কলকাতার পথ দিয়ে ছুটে চলেছে। বেশ কিছুক্ষণ চলার পর গাড়িটা শহরের দক্ষিণ প্রান্তে গড়িয়া ছাড়িয়ে চলেছে। এখানে শহরের কোলাহল আলো অত নেই। গাড়িটা বড় রাস্তা ছেড়ে একটা ছোট বাগানের মধ্যে দিয়ে চলেছে। অবশ্য বাগান ততখানি আর নেই। মাঝে মাঝে 2-4টে মিটমিট করে আলো জ্বলছে। আবার ছায়া ঘন অন্ধকারে ভাঙাচোরা গাড়িটা এগিয়ে চলেছে। হেডলাইটের আলো পড়ছে গাছগাছালির ঝোপের বুকে। মনিকা বলে, এ কোথায় যাচ্ছি ব্রজবাবু? সেই পুলিশ সাহেব ওদিকে একটা বাংলো করেছেন, ওই বাংলোতেই যাচ্ছি। আর কত দূর? ওই তো এসে গেছি। গাড়িটা একটা পাঁচিল ঘেরা সাবেকি ধরনের বাড়িতে ঢুকলো। একটা লোক গেট খুলে দেয়। গাড়িটা ঢুকতে আবার গেটটা বন্ধ হয়ে যায়। দুদিকে গাছ।
অন্ধকারে বাগানের আসল রূপটা চোখে পড়ে না। গাড়িটা এসে সেই বাংলোর সামনে দাঁড়ায়। আসুন। ব্রজ দরজা খুলে মনিকাকে নিয়ে নেমে ভিতরে যায়। পুরনো হলঘরটা শূন্য প্রায়। একটা টেবিল আর 3-4টে সাবেকি আমলের কাঠের চেয়ার পড়ে আছে, তাতেও ধুলোর আস্তরণ। এগুলো বিশেষ ব্যবহৃত হয় না বলেই মনে হয়। সিলিং থেকে তার দিয়ে একটা বাল্ব ঝোলানো, তার থেকে মিটমিটে একটা আলো পড়ছে মেঝেতে। ঘরের শূন্যতা তাতে আরো প্রকট হয়ে উঠেছে। মনিকা বলে, এ কোথায় এলাম? ঠিক জায়গাতেই এসেছে ম্যাডাম। সুজয়কেও পেয়ে যাবেন, ভয় নেই। সুজয় কোথায়? এত ব্যস্ত হচ্ছেন কেন? সুজয়কে পাবেন, সুজয় এখানেই রয়েছে। তারপর গলা তুলে কাকে বলে ব্রজ, এই ছেলেটাকে নিয়ে আয়। মনিকাও অবাক হয়, বলে, সুজয় এখানে এলো কি করে? এর মধ্যে দুজন লোক সুজয়কে নিয়ে আসে। সুজয়ের চোখে যেন কিসের ঘোর, ঠিকমতো চাইতেও পারছে না। চেহারাও বিধ্বস্ত, জামাটাও ছেঁড়া। মনে হয় ওরা জোর করে সুজয়কে তুলে এনেছে, সহজেও আসতে চায়নি। ওরা কোনো ওষুধ খাইয়ে অর্ধ অচৈতন্য করেই গাড়িতে তুলেছিল, আর এখনো সেই ওষুধের ঘোরেই রয়েছে সুজয়। মনিকা আর্তনাদ করে ওঠে, ওকে ছেড়ে দিন, দয়া করে গাড়িতে তুলে দিন, আমি ওকে বাড়ি নিয়ে যাব, তারপর দেখব কে বা কারা ওকে এভাবে তুলে এনেছে। আস্তে আস্তে ম্যাডাম, নো চেঁচামেচি, শান্তিতে কাজ করতে হয়। সুজয়কে পাবেন, তবে তার আগে একটা সই করতে হবে। চুপচাপ দলিলে সই করে দিয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে যান। এ নিয়ে আর কোনো গোলমাল করলে ছেলেও আর পাবেন না। সই করুন। এবার ব্রজকিশোর মনিকার সামনে বাড়ি বিক্রির দলিলটা এগিয়ে দেয়। মনিকা দলিলটা দেখেই গর্জে ওঠে, এত নীচ লোভী আপনি ব্রজবাবু? ওই বাড়ি জমি জোর করে আমার কাছ থেকে কেড়ে নিতে চান এইভাবে চাপ দিয়ে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বেঁকাতে হয় ম্যাডাম। নিন, সই করুন। 2 লাখ টাকা ক্যাশ, একটাও ফ্ল্যাট পাবেন, আর এ নিয়ে কোনো গোলমাল করবেন না। না, আমি সই করব না, না কিছুতেই না। 10 পর্যন্ত গুনব। এই, সুজয়ের কপালে পিস্তলটা ধর। এর মধ্যে সই না করলে পিস্তলের একটা গুলিতে আপনার ছেলের খুলি উড়ে যাবে, আর তোমাকেও ছাড়ব না। সই করলে তবু মা ছেলেতে বাঁচতে পারবে, কি করবে ভেবে দেখো। এবার মনিকাও ভাবছে কথাটা, ওরা তার সুজয়কে মেরে ফেলবে, তাকেও। সই করলে তবু বেঁচে যাবে তারা, বাড়ি আবার হবে, কিন্তু প্রাণ গেলে প্রাণ আর ফিরে আসবে না। সামনের মেঝেতে রাখা আছে সুজয়ের দেহটা। অস্ফুট আর্তনাদ করছে সে। মনিকা বলে, ওকে ছেড়ে দাও, আমি সই করছি। দ্যাটস লাইক আ গুড গার্ল, সই করো। মনিকা দলিলে একটা সই করে দিতে ব্রজ এবার দলিলটা নিয়ে ব্যাগে পুরে বলে, এবার যাও, ছুটি তোমার। তোমাদের পৌঁছে দেবার ব্যবস্থাই করছি। ম্যাডাম, আপনার 2 লাখ টাকা কালই পৌঁছে যাবে, আর নতুন ফ্ল্যাটের চাবিও। মনিকা রাগে গজগজ করছে। সে জানে সুজয়কে এখান থেকে নিয়ে বের করতে পারলে সে সিধে চলে যাবে থানায়। ব্রজকিশোরের ব্যবস্থাই করবে, সমরকেও ফোন করবে আজই। একটা গাড়িও তৈরি ছিল। ওদের সেই গাড়িতে তুলে দিয়ে ব্রজ ড্রাইভারকে বলে, ঠিকঠাক পৌঁছে দিবি এদের, যেন কোনো ঝামেলা না হয়। লোকটার গাল কাটা, চোখ দুটো যেন সাপের চোখের মতো জ্বলছে। সে বলে, ঠিক আছে বস, আমি ঠিকঠাক পৌঁছে দেব। ওরা বের হয়ে যায়। রাত তখন গভীর, পথঘাটও শুনশান। তাই সরু পথ, দুদিকে ঘেরা বন জঙ্গল, কোথাও পুকুর। সেই পথে জোরে চলছে গাড়িটা। সুজয় মায়ের কোলেই মাথা দিয়ে শুয়ে আছে। তখনও অস্ফুট আর্তনাদ করে চলেছে। বাইরে ঘন অন্ধকার। গাড়িটা চলেছে জোরে। একটা বাঁকের মাথায় দেখে মনিকা ওই ধাবমান গাড়ি থেকে দরজা খুলে ড্রাইভার লাফ দিয়ে নেমে পড়েছে। আর গাড়িটা বাঁ দিকের বাঁক নিয়েই
উঁচু রাস্তা থেকে সবেগে নিচে একটা জলাশয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তলিয়ে যায়। মনিকা আর্তনাদ করে সুজয়কে জড়িয়ে ধরে, কিন্তু করার কিছুই নেই। গাড়িটা ওদের নিয়ে প্রায় ৮-১০ ফিট জলের তলে পড়েছে। বের হবারও পথ নেই। মনিকার দম বন্ধ হয়ে আসে, চোখের সামনে ঘনিয়ে আসে নিবিড় অন্ধকার। জলের তলেই মা ছেলের ঠিকানাও হারিয়ে গেল চিরদিনের জন্য। এতক্ষণ শুনছিলেন শক্তিপদ রাজগুরুর লেখা মানস প্রিয়ার ২য় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।